প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাস্ক খুলে ফেললেন প্রেসিডেন্ট ট্রাম্প, বললেন করোনাতে ভীত হবেন না, কিভাবে চলবে এখন তার চিকিৎসা, এই বিষয়টি আমরা আলোচনা করব। করোনা কি এয়ারবর্ন ভাইরাস, এই বিষয়টি আমরা আলোচনা করব। সিডিসির নতুন নির্দেশনা দিয়েছে, এই বিষয়টি জানার চেষ্টা করব। করোনা সংক্রমণের কারণে কাল থেকে বন্ধ হচ্ছে নিউ ইয়র্ক সিটির কোন কোন স্কুল, আমরা এই জিনিসটি জানার চেষ্টা করব। এবং 15 অক্টোবর বিতর্কে অংশ নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প, কেমন হবে সেই বিতর্ক, এই বিষয়টি আমরা আলোচনা করব আজকে। এবং স্টিমুলাস আপডেট আমাদের জানাবেন নাজমুল ভাই। আজকের অতিথি হিসেবে থাকবেন ডাক্তার মাসুদুর রহমান, তিনি এখনও আমাদের সাথে যোগদান করবেন। আমাদের সাথে আছেন ডক্টর মাহবুব ইমাম হুসেন, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেডিওলজি, মেজর নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি, ভার্জিনিয়া। আমাদের সাথে থাকবেন ডক্টর মাসুদুল হাসান, আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর জয়নাল আবেদিন ক্যালিফোর্নিয়া থেকে, আর আছেন জনাব নাজমুল হাসান। আপনাদের প্যানেলে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক যারা ফেসবুকে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে অনুষ্ঠানটি শেয়ার করার জন্য অনুরোধ করব, এবং আমাদের ফেসবুক পেজে লাইক যারা দেন নাই, একটু লাইক বাটন চাপ দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা প্রথমে শুরু করব দিনের আপডেট দিয়ে। আপডেট জানাবেন নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ আমাদের মাসুদ ভাইকে। দেখতে পাচ্ছি খুব বিমর্ষ। মাসুদ ভাই একটু চেয়ার আপ। প্রেসিডেন্ট রেমডেসিভির নেন নেই, কিন্তু আইভারমেকটিন নেওয়ার এখন সম্ভাবনা নাই। বাট রেমডেসিভির একটা ডোজ ওনার বাকি আছে, সেটা হোয়াইট হাউসে নেবেন। যাই হোক, তাহের তো একটু আগেই বললো যে প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফিরে গেছেন সন্ধ্যা 6:30টায়। এবং আমার মনে হয় যে এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে ঘোষিত রোগী যারা হাসপাতালে গিয়েছেন, এত কম সময় হাসপাতালে কেউ থাকেননি। আই থিঙ্ক হি ইজ দি সবচাইতে কম সময় হাসপাতালে অবস্থানকারী কোভিড-19 আক্রান্ত। এবং তিনি ফিরে গেছেন। শুধু তাই নয়, যে হাসপাতালে থাকার সময় তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন, সিবিতে পোস্ট ইউটিলিটি ভেহিকল যেটাকে বলা হয় সেখানে ঘুরেছেন, সমর্থকদের হাত নেড়েছেন। যাই হোক, তিনি আজকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। এবং হেলিকপ্টারে ওঠার সময় দেখলাম তিনি উঠে যাচ্ছেন মাস্ক পরে, এবং হেলিকপ্টার থেকে নেমে হোয়াইট হাউসের সিঁড়িতে যখন উঠলেন তখন মাস্কটা খুলে ফেললেন এবং খুলে মানুষকে হাত নাড়ালেন। তিনি নিজেকে বেশ শক্ত এবং বলার চেষ্টা করছেন, এবং তিনি বলছেন যে তিনি কোভিডকে জয় করেছেন, এই কথাটা কিন্তু বলেননি। কিন্তু যেটা বলেছেন সেটা হচ্ছে কোভিডে ভয় পাওয়ার কিছু নেই, সেটা বলেছেন। যে এবং এটাতে তিনি তার সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করছেন। বিপুল সংখ্যক সমর্থক ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে অপেক্ষা করছিল, পুলিশকে নিয়ন্ত্রণে আনতে বেশ ব্যাগ পেতে হয়েছে। এবং তারপরেও যে বিষয়টি এখন সবচেয়ে আলোচিত হচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্রে, হয়তো পৃথিবীর অনেক ক্ষেত্রেই, প্রেসিডেন্ট ট্রাম্প কি আসলেই কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, আর নাকি এটা অন্য কোনো প্লয়, সবকিছুই কিন্তু এখন আলোচিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে কোভিড-19 আসলে সত্যিকার ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প কখন কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন। উনি যেদিন হাসপাতালে গিয়েছেন বৃহস্পতিবার রাত্রে 1টার সময় অ্যানাউন্স করেছেন, কিন্তু তার আগেই, এখন কালকে আমরা বলেছি সে কথাটি রিপোর্ট, যে উনি হয়তো তার আগেই আক্রান্ত ছিলেন। কারণ র্যাপিড টেস্টিং, যেটা 15 মিনিটের রেজাল্ট পাওয়া যায়, সে র্যাপিড টেস্টের রেজাল্ট কিন্তু পজিটিভ এসেছিল, কিন্তু প্রেসিডেন্ট সেটা কাউকে জানতে দেননি, চিকিৎসকরা কাউকে জানাননি। পরে প্রেসিডেন্ট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিসিআর টেস্ট নিয়েছিলেন, সেখানেও তিনি পজিটিভ চিহ্নিত হয়েছেন। এবং তারপরে তিনি হাসপাতালে চলে গেছেন শুক্রবার দিন, বৃহস্পতিবার ছিলেন হোয়াইট হাউসে। এবং তিনি শুক্র, শনি, রবি 3 দিন হাসপাতালে থাকার পর আজকে তিনি হোয়াইট হাউসে ফিরে গেলেন সোমবার। এবং তার চিকিৎসক ডক্টর শেন কমি সাংবাদিক সম্মেলনে আজকে বলেছেন যে এই সোমবারটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিন প্রেসিডেন্টের জন্য। প্রেসিডেন্ট অনেক ভালো ফিল করছেন, এবং এই সোমবারটা যদি কোনো অন্য ধরনের উপসর্গ ছাড়া সোমবার যদি প্রেসিডেন্ট অতিবাহিত করতে পারেন, তাহলে মোটামুটি এই কোভিড-19 এই ধাক্কা থেকে তিনি সামাল দিতে পেরেছেন, এটা বলা যাবে। আমাদেরকে অপেক্ষা করতে হবে সেদিনের জন্য। এবং ডক্টর শিন কমি আরেকটি কথা বলেছেন যে তিনি
রেমডেসিভির যেটি 5 ডোজের মেডিসিন তিনি সেটি নেবেন হোয়াইট হাউসে থাকা অবস্থাতেই আগামীকাল, এবং হোয়াইট হাউসে কিন্তু তিনি চিকিৎসা নেবেন এটা কিন্তু বলেছেন ডাক্তাররা। হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন না, কিন্তু হোয়াইট হাউসে তিনি এসে তিনি চিকিৎসা নেবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে তার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অবস্থা সম্পর্কে সংবাদ মাধ্যমে এখনো কোনো খবর তেমন আসেনি, তবে যে খবরটি আজকে এসেছে সেটি হচ্ছে যে হোয়াইট হাউস ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে কোভিড-19 দ্বারা। হোয়াইট হাউস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি ম্যাকএনানি উনি নিজেকে পজিটিভ চিহ্নিত হয়েছেন, সকালবেলা টুইট করেছেন তার 2 জন সহকর্মী করোনা আক্রান্ত হয়েছেন, এবং হোয়াইট হাউস প্রেস কর্প অর্থাৎ হোয়াইট হাউসের যে সাংবাদিক দলটি হোয়াইট হাউসে কাজ করে তাদের 3 জন এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন বলেননি, বলেছেন যে পজিটিভ চিহ্নিত হয়েছেন। একটা বিষয় এখানে 2 জন ডাক্তার উপস্থিত আছেন, তারা বলতে পারবেন ভালো করে যে কোভিড-19 এর সিমটম পজিটিভ, কোভিড-19 এর টেস্টে পজিটিভ পাওয়া আর সত্যিকার ভাবে কোভিড-19 আক্রান্ত হওয়া, এটা ডিফারেন্সটা একটু বোধহয় এখন অনেকেরই জানার ইচ্ছা। কারণ যে খবরগুলো এখন আসছে যে অনেকেই বলছেন যে কোভিড-19 এর মাইল্ড সিমটম, অনেকে ট্যারি পান না, কিছুদিন পরে অ্যান্টিবডি টেস্ট দিলে হয়তো অনেকের পজিটিভ আসছে। এই বিষয়গুলো মোটামুটি অনেককে ভাবিয়ে তুলেছে। আশা করি 2 জন ডাক্তার এখানে আসেন, তারা বিষয়টি একটু আরো আমাদেরকে বোঝাতে পারবেন। যাই হোক, মোটামুটি প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থা, তিনি ফিরে এসেছেন এবং তিনি নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন, অনেকটা বোঝা যায়, টুইট করছেন, এবং আগামী দ্বিতীয় বিতর্ক তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন, যেটা একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন। মোটামুটি এই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থা। এখন আমরা নিউ ইয়র্ক সিটির অবস্থায় চলে আসি। নিউ ইয়র্ক সিটি অনেকের জন্য খুবই উদ্বেগজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক সিটিতে, এবং আমরা গত এই অনুষ্ঠানে বেশ কয়েকবারে বলেছি যে গভর্নর কুমো এবং নিউ ইয়র্ক সিটি মেয়র ব্লাজিওর ভিতরে সম্পর্কটা ঠিক তেমন ভালো যাচ্ছে না, যদিও 2 জনই ডেমোক্রেটিক দলীয়, কিন্তু 2 জনের শাসন ব্যবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণে একটু বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে। সেটি আজকে আরো স্পষ্ট হয়েছে, কারণ আপনারা জানেন যে কোভিড-19 এর সংক্রমণ বাড়তে থাকা নিউ ইয়র্ক সিটির 9টি জিপ কোড এলাকা, যেগুলো আমি গতকালও বলেছি, আজকে আবার বলবো, সেই এলাকাগুলোতে মেয়র গতকাল ঘোষণা দিয়েছিলেন লকডাউনের, সীমিত লকডাউনের, কিন্তু স্কুল বন্ধ থাকবে, অন্যান্য নন এসেনশিয়াল ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, কিন্তু গভর্নর আজকে তা হতে দেননি, এবং গভর্নর বলেছেন যে না, তাকে পরামর্শ না করে মেয়র একটি প্রস্তাব এটাকে ঘোষণা দিয়ে দিয়েছেন, সেটা ঠিক হয়নি। মেয়র অবশ্য পরে, আজকে গভর্নরের পরে মেয়র সাংবাদিক সম্মেলন করেছেন। হ্যাঁ, তিনি স্বীকার করেছেন যে লকডাউনের ক্ষমতাটি কিন্তু গভর্নরের, তার নয়, তিনি প্রস্তাব করেছেন, এবং তিনি এখনো আশা করছেন যে হয়তো বুধবার সকাল থেকে তিনি যে লকডাউনের ঘোষণা দিয়েছিলেন 9টি জিপ কোডে, সেটি হয়তো বলবৎ থাকবে, কিন্তু গভর্নর বলেছেন না, এখনো তিনি সিদ্ধান্ত নেননি, তবে একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আগামীকাল মঙ্গলবার থেকে এই 9টি জিপ কোডের প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নর নির্দেশে, সেটি বলবৎ থাকবে, কিন্তু ব্যবসাগুলো বন্ধ থাকবে না লকডাউনের আওতায় চলে আসবে নাকি চালু থাকবে, এই ব্যাপারে গভর্নর সাংবাদিকদের বলেছেন তিনি যথাসময়ে জানাবেন, হুইচ ইজ মনে হচ্ছে টুমরো, আচ্ছা আগামীকাল তিনি সেটা জানাবেন। কিন্তু মেয়র আজকে সাংবাদিক সম্মেলনে আশা প্রকাশ করেছেন যে গভর্নর হয়তো তার সাথে সম্মত হবেন, কারণ এই কোভিড-19 এর সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে সিটির হেলথ ডিপার্টমেন্ট এই 9টি এলাকায় লকডাউনের কথা ঘোষণা দিয়েছে বুধবার থেকে। আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত গভর্নর কি শেষ পর্যন্ত মেয়রের সাথে সম্মত হন কিনা। যদি গভর্নর সম্মত না হন, তবে এলাকাগুলোতে লকডাউন চলবে না, থাকবে না। তার কারণ হচ্ছে এই লকডাউনের ক্ষমতাটাই কিন্তু গভর্নরের, মেয়রের নয়। আরেকটি বিষয় আজকে স্পষ্ট হয়েছে যে মেয়রের ভূমিকা, বিশেষ করে সিটি প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন গভর্নর, এবং গভর্নর আজকে সকালে নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গার, সিটির স্পিকার কোরি জনসন এবং আরো ইউএফটি, ইউনাইটেড ফেডারেশন অফ টিচারের নেতৃবৃন্দের সাথে টেলিফোনে কথা বলেছেন, এবং তিনি বলেছেন, যে কথাটি তিনি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি প্রশাসন এই কোভিড-19 নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিশেষ করে মানুষ মাস্ক ব্যবহার করছে কিনা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে কিনা, যেখানে পার্টির যে কিছু নিয়ম বিধি আছে মেনে চলার ব্যাপারে সেগুলো ফলো করছে
কিনা এই ব্যাপারে সিটি প্রশাসন খুব একটা নজর দেয়নি। তার উদাহরণ হিসাবে তিনি বলেছেন যে মেয়র ব্লাজিও বলেছিলেন যে 1000 মানুষকে তিনি মোতায়েন করেছেন, 1000 স্বাস্থ্যকর্মী, সিটি প্রশাসনের কর্মীকে তিনি মোতায়েন করেছেন এই 9টি জিপ কোড এলাকায় এই যে কোভিড-19 এর বিধিগুলো মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু তিনি মাত্র 26টি সামন ইস্যু করেছেন। 1000 লোক মোতায়েন করে 26টি সামন, এবং গভর্নর আজকে তার সাংবাদিক সম্মেলনে বেশ কিছু ছবি দেখিয়েছেন যে যেখানে মানুষ অবাধে পার্টি করছে, মাস্ক ব্যবহার কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো বালাই নেই। আমি নিজেও গত পরশুদিন শনিবার দিন উডসাইডের কয়েকটি এলাকা আমি দেখেছি, সেখানে দেদারসে পার্টি চলতেছে, জনগণের কোনো মাস্ক ব্যবহারের তেমন বাধ্যবাধকতা নাই, নাচে গানে ভরপুর অবস্থা। মোটামুটি গভর্নর সেটার দিকে ইঙ্গিত করেছেন। এবং আমরা যে কথাটি কয়েকদিন ধরেই বলেছি, কয়েক সপ্তাহ ধরে বলেছি, যে নিউ ইয়র্ক সিটির পুলিশ প্রশাসনকে খুব ধীর স্থিরে কাজ করতে দেখা যাচ্ছে। তারা তাদের যে বিধি বিধানগুলো আছে সেই কড়াকড়ি ভাবে প্রয়োগ করছে না। এটাও সংক্রমণ বৃদ্ধির কারণ কিনা সেটা এখনো বলা হচ্ছে না, কিন্তু যে কমপ্লায়েন্সের যে ব্যাপারটি আছে সেটি দেখভাল করার যে বিষয়টি আছে, পুলিশ ডিপার্টমেন্টের এবং সিটির বিভিন্ন স্বাস্থ্যকর্মীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে তা পালন করা হচ্ছে কিনা সেই ব্যাপারে গভর্নরের আজকে যথেষ্ট সমালোচনা ছিল। এবং গভর্নর সেই জন্য মেয়রের নিকট থেকে মোটামুটি ক্ষমতাটা কেড়ে নিয়েছেন বলা যায়। এবং তিনি নিউ ইয়র্ক স্টেট ট্রুপারদেরকে দায়িত্ব দিয়েছেন, যাদেরকে নিউ ইয়র্ক NYPD হেল্প করবে, নিউ ইয়র্ক পুলিশ। এবং গভর্নর আজকে এটাও বলেছেন যে নিউ ইয়র্ক শহরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের 35,000 পুলিশ রয়েছে, সেখানে যদি মাত্র 26টি সামন ইস্যু করা হয় এই এর জন্য, তাহলে এটা কি কোনোভাবেই কমপ্লায়েন্স বলা যায় না। এবং সেইটাই সমালোচনা করেছেন মেয়র আজকে গভর্নর। এবং সেই কারণে আগামীকাল থেকে নিউ ইয়র্ক সিটিতে আপনারা চলাচলে খুব সাবধান থাকবেন, কারণ নিউ ইয়র্ক সিটিতে আজকে আমি নিজেও দেখেছি জ্যাকসন হাইটে বেশ কয়েকজনকে টিকিট দেওয়া হয়েছে মাস্ক ব্যবহার না করার জন্য। এবং এরা সবাই সিভিল ড্রেসের, পুলিশের আর এখন প্রয়োজন নেই, এদের পকেটে একটা ব্যাজ থাকে, এরা এখন এটা এনফোর্স করতে পারে। এই স্টেটের যেটা ম্যান্ডেটরি ল, মাস্ক ব্যবহার করতে হবে। এবং সেটি তিনি আজকে থেকে আমি নিজেই দেখেছি জ্যাকসন হাইটে টিকিট দেওয়া হচ্ছে লোকজনকে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছে। এবং গভর্নর এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা, যথেষ্ট কড়া নির্দেশ আজকে জারি করেছেন যে তিনি, এবং তিনি এটাও বলেছেন যে বিভিন্ন আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন গভর্নর, আমি মনে করি এটা আমাদের কমিটির জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধর্মীয় স্থানগুলোতে যেভাবে জমায়েত হচ্ছে লোকজন, সেখানে যদি মাস্ক ব্যবহারের ব্যাপারটি দেখা না হয় কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মানা না হয়, তিনি বাধ্য হবেন। গভর্নর আবার বলেছেন, আমি গভর্নরের কথাটাই বলি, তিনি বাধ্য হবেন এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে। এবং তিনি যে সিনেগাগের কথা বলেছেন, মন্দিরের কথা বলেছেন, মসজিদের কথা বলেছেন। তিনি আগামীকাল জুহি সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মিলিত হবেন বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে নিউ ইয়র্কের এই প্রথম ক্লাস্টারটি, যেটাকে আমরা ওয়েস্টচেস্টার বলি, সেই ক্লাস্টারটি কিন্তু একটি সিনেগাগ, ইহুদি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে একজন আক্রান্ত রোগী সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তার ফলে সেখানে ক্লাস্টারটি তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কের অবস্থা, সেই অবস্থায় যাতে ফিরে যেতে না হয় গভর্নর সেই জন্য আজকে সমস্ত নিউ ইয়র্কবাসীকে সতর্ক করছেন। এবং আমিও বলি আপনাদের সবাইকে, বাইর হওয়া মাত্রই মাস্কটা মুখে রাখবেন এবং সতর্কতা হিসাবে একাধিক মাস্ক পকেটে রাখবেন, সেটা মোর বেটার। একটা হয়তো হারিয়ে গেলে আরেকটা পাবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, নিউ ইয়র্ক সিটির যে কোনো সাবওয়ে স্টেশন, যেখানে সাবওয়ের ভিতরে কর্মচারী কাজ করছেন, তাদের কাছে আমরা মাস্ক পাবেন চাইলে, কিংবা বাস ড্রাইভারের কাছেও পাবেন। অর্থাৎ মাস্ক ব্যবহারটি এখন মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যে হিসাবটি নিউ ইয়র্ক সিটির মেয়র দিয়েছেন সেটা আমি একটু বলে দিই আগে। সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যে হিসাবটি গভর্নরও বলেছেন, মেয়রও বলেছেন, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে ক্লাস্টারগুলির কথা আমরা বলেছি, সেই ক্লাস্টারগুলি হচ্ছে যে 7 ডেজে যাদের গত 7 দিন ধরে লাগাতার যাদের ইনফেকশন রেট 3% উপরে থাকাতে সেই 9টি জিপ কোডকে চিহ্নিত করেছে। যদিও গভর্নর আজকে বলেছেন জিপ কোডের মাধ্যমে কোভিড-19 এর সংক্রমণ নিয়ন্ত্রণ কিংবা চিহ্নিত করার বিষয়টি মোটামুটি পারফেক্ট নয়, তারা চেষ্টা করছেন আরো একটি পারফেক্ট অবস্থানে যেতে, সেটি তারা চেষ্টা করছেন। তবে যে জিপ কোডগুলির কথা আজকে বলেছেন, আমি আবারও বলে দিচ্ছি, এই এলাকায় এই সমস্ত জিপ কোডে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশেরও আছে বিপুল সংখ্যক ভাবে, বিশেষ করে কয়েকটি এলাকায়। সেই জিপ কোডগুলি হচ্ছে ব্রুকলিনের বড় পার্ক 11219, সেখানে ইনফেকশন রেট গতকাল
ছিল 8.36%। গ্রেভসেড হোমক্রেস্ট এলাকা যেটা জিপ কোড হচ্ছে 11223, সেখানে ইনফেকশন রেট ছিল 8.05%। মিডউড সেকশন সেটিও ব্রুকলিনে 11230, সেখানে ইনফেকশন রেট ছিল 7.28% গতকালকে। বেনসনহার্স্ট ম্যাপলটন এরিয়া সেটা হচ্ছে 11204 জিপ কোড, সেখানে 6.47 ছিল ইনফেকশন রেট। শিপশেড বে 11210 জিপ কোড, সেখানে ইনফেকশন রেট ছিল 6.14%। ফার রকওয়ে এবং এজমেয়ার সেটা 11691 জিপ কোড সেটা, এবং ইনফেকশন রেট ছিল 5.89। গ্যারিসন বিচ হোমক্রেস্ট এলাকা জিপ কোড 11229, সেখানে ইনফেকশন রেট ছিল 4.36। কিউ গার্ডেন হিলস পমনেক, সেখানে জিপ কোড হচ্ছে 11367 এবং ইনফেকশন রেট ছিল 3.86। এবং গতকালকে কিউ গার্ডেন্স এলাকা যেটা 11415, সেখানে ছিল 3.63%। এবং এরপরে নতুন একটি জিপ কোড আজকে ওয়াচে রাখা হয়েছে, সেটি ফরেস্ট হিলসের, এবং সেখানে 3%-এর উপরে সামান্য উপরে এসেছে, সেটি হচ্ছে 11375 ফরেস্ট হিলসে, সেখানে 3%-এর এখনো যায়নি, কাছাকাছি আছে, কিন্তু 1.95 ছিল গত 14 দিনের অ্যাভারেজে। এবং আরো যে জিপ কোডের কথাগুলি মেয়রও বলেছেন, গভর্নরও বলেছেন, সতর্কতামূলক ভাবে ওয়াচ করা হচ্ছে, দেখা হচ্ছে সেখানকার ইনফেকশন রেট, সেই জিপ কোডগুলি আমি আবারও বলে দেই, এই জিপগুলি এখনো 3% অতিক্রম করেনি, তবে যে কোনো সময় করতে পারে, করলে তারাও হয়তো লকডাউনের আওতায় নিয়ে আসা হবে, গভর্নর যদি সিদ্ধান্ত নেন। আবারও বলছি, গভর্নর সিদ্ধান্ত নিতে হবে লকডাউনের ব্যাপারে। সেই এলাকাগুলি হচ্ছে 11205 জিপ কোড, 11211, 11249, 11213, 11218, 11234, 11235, zip code 11365, 11374, 11366, 11432। এইগুলি 11432 হচ্ছে আমাদের জামাইকা এলাকা, যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করেন। এবং 11374 এবং 11375 এটি হচ্ছে ফরেস্ট হিলস এলাকা, কিউ গার্ডেন্স এলাকা, সেটা হচ্ছে। এবং আজকে গভর্নর মেয়র যে সাংবাদিক সম্মেলনে তার যে তথ্য দিয়েছে নিউ ইয়র্ক সিটি কোভিড-19 ব্যাপারে, সেটি হচ্ছে হাসপাতালে গতকাল ভর্তি হয়েছেন 67, যেটা এর আগের দিন ছিল 70, তার ভিতরে 13% হচ্ছে কোভিড পজিটিভ। আর নতুন কোভিড কেস নিউ ইয়র্ক সিটিতে গতকালকে পাওয়া গেছে 490। আমাদের লিমিট হচ্ছে 550 উপরেই বিপদ ছিল, যেটা কিছুদিন আগেও ছিল 250 এর কাছাকাছি, সেটি এখন 490 কোভিড কেস নতুন, যেটা এর আগের দিন ছিল 464। এবং গতকালকে টেস্টিং এর অ্যাভারেজ ছিল 1.83% নিউ ইয়র্ক সিটিতে সমগ্র, কিন্তু 7 দিনের গড়পড়তায় প্রতিদিনের হিসাবে দেখা যাচ্ছে সেটি 1.75%। আর নিউ ইয়র্ক স্টেটের যে তথ্য গভর্নর আজকে দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে গতকাল নিউ ইয়র্ক স্টেটে টেস্ট করা হয়েছে 76,404 পিপলকে, এবং 933 পজিটিভ এসেছে। 1.22 হচ্ছে পজিটিভ পার্সেন্টেজ, যেটা এর আগের দিন ছিল 1.11। এবং গতকাল নিউ ইয়র্ক স্টেটে কোভিড-19 আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 636 ভর্তি ছিলেন, এর আগের দিন ছিল 618। এবং আমরা গতকাল দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 8 জনকে হারিয়েছি কোভিড-19, যেটা এর আগের দিন ছিল 14 জন প্রাণ হারিয়েছিলেন এই কোভিড-19। মনে রাখবেন, নিউ ইয়র্কের বাসিন্দা, নিউ ইয়র্ক স্টেটের বসবাস করেন প্রায় 19.5 মিলিয়ন মানুষ, 20 মিলিয়ন মানুষ, সেখানে 8 জন প্রাণ হারিয়েছেন গতকালকে কোভিড-19। এবং আজকে গভর্নর আরেকটি কথা বলেছেন যে এই পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট 11 মিলিয়ন কোভিড টেস্ট করেছে। 11 মিলিয়ন, পৃথিবীর অনেক দেশে এত টেস্ট হয়নি, স্টেটের কথা তো বাদই দিলাম, এটাও বলেছেন তিনি। এবং আরো তিনি অনুরোধ করেছেন সমগ্র নিউ ইয়র্কবাসীকে যে যারা এখনো টেস্ট করেননি তারা টেস্টটা করে নিতেন, এবং এটি ফ্রি, বিনামূল্যে। এবং আরেকটি ব্যাপার তিনি বলেছেন, যারা 2 মাস আগে টেস্ট করেছেন তাদেরও এখন আরেকবার টেস্ট করার সময় এসেছে, তারাও আরেকবার টেস্ট করে নিতে পারেন, কারণ এই টেস্ট এবং ট্রেসিং এর মাধ্যমেই হচ্ছে কোভিড নিয়ন্ত্রণে প্রশাসনের সবচেয়ে বড় হাতিয়ার কোভিড নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং এই ব্যাপারে নিউ ইয়র্ক স্টেট যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আজকে ভ্যাকসিনের ব্যাপারে একটি খবর আসছে, সেটি হচ্ছে হোয়াইট হাউস অস্বীকার করেছে
সেন্টার ফর FDA ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-19 এর ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাপ্রুভাল ক্ষেত্রে যে ইমার্জেন্সি কিছু রেগুলেশন করার চেষ্টা করছে, যে যাতে তারা আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অ্যাপ্রুভালটা দিতে পারে, জরুরি ভিত্তিতে না দিয়ে সেটা হোয়াইট হাউস আজকে অগ্রাহ্য করেছে এবং তারা বলেছে সেটি হবে না। অতএব যে কোনো মূল্যে একটি ভ্যাকসিনের চেষ্টা এখনো চলছে। তবে এখনো যেটি আশঙ্কা করা হচ্ছে সেটি হচ্ছে যে নভেম্বরে ইলেকশনের আগে হয়তো ভ্যাকসিনের কোনো ঘোষণা পাওয়া যাবে না, কিন্তু হোয়াইট হাউস চেষ্টা করছে একটি ঘোষণা বের করার জন্য দুটি কোম্পানি থেকে, মডার্না এবং ফাইজার। তাদের কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন যে তারা অক্টোবরের মধ্যে একটি ঘোষণা দিতে পারবেন যে এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকর কিংবা কার্যকর নয়, ট্রায়ালের অবস্থা। কিন্তু তারা সেটা বলেননি যে তারা এই ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছেন, সেটা তারা বলেননি। আজকে আমরা এতদিন জানতাম যে কোভিড-19 আক্রান্ত হলে আমাদের সামান্য জ্বর হয়, জ্বর থেকে পরে শ্বাসকষ্ট হয় এবং শরীরে ব্যথা হয়, কফ হয়। কিন্তু আজকে একটি নতুন জিনিস দেখা গেল, শিকাগোর প্রায় 590 একটি হাসপাতালের কয়েকটি হাসপাতালের 590 জন পেশেন্টকে অ্যানালাইসিস করে যারা কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, দেখা গেছে যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও দেখা যাচ্ছে সেখানে অনেকের ক্ষেত্রে, এবং অর্গান ড্যামেজ, অনেকগুলো অর্গানও নষ্ট হয়ে যাচ্ছে এই কোভিড-19 আক্রান্ত হওয়ার পর। স্কিন কন্ডিশন বেড়ে যাচ্ছে, গ্যাস্ট্রোএন্টেরোনমিক্যাল সিচুয়েশন বোধহয় সেটিও দেখা যাচ্ছে। কিন্তু এটি মোটামুটি কোভিড-19 এর সুদূর প্রসারী প্রভাব এখন অনেক রোগীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে একটি ঘোষণায় যে পৃথিবীর প্রায় 10% মানুষ, পৃথিবীর জনসংখ্যার গড়পড়তার হিসেবে 10% মানুষ এই কোভিড-19 এ আক্রান্ত হয়েছে। এবং আপনারা জানেন যে ফ্রান্সের অবস্থা কিছুদিন আগেও একটু ভালো ছিল, কিন্তু সেখানে বিশেষ করে প্যারিসে রাজধানীতে কোভিড-19 এর সংক্রমণ বাড়তে থাকায় সেখানে বার এবং রেস্টুরেন্ট গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে 2 সপ্তাহের জন্য বাধ্যতামূলকভাবে কোভিড-19 এ। এবং আজকে এবার স্টিমুলাসের ব্যাপারে একটি খবর দিয়ে রাখি, সেটি হচ্ছে যে একটু আগে একটা খবর এসেছে, সেটি হচ্ছে যে স্টিমুলাস বিলের ব্যাপারে মোটামুটি একটি সমঝোতায় হয়তো পৌঁছানো গিয়েছে, কিন্তু সমঝোতার ব্যাপারটি স্পিকার পেলোসি এখনো বলেনি, তিনি এখনো আশাবাদী। স্টিভেন মিনুচেন কিন্তু বলেনি, তবে মিচ ম্যাককনেল কথা থেকে একটি জিনিস বোঝা যাচ্ছে, তিনি বলেছেন যে একটি সমঝোতায় হয়তো যাওয়া যাবে। কিন্তু এখানে একটি ব্যাপার হয়ে বিষয় দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিনেট অধিবেশন বন্ধ রাখা হয়েছে, সিনেটকে বন্ধ করে রাখা হয়েছে 16 তারিখ পর্যন্ত। কিন্তু মিচ ম্যাককনেল বলেছেন যদি স্টিভেন মিনুচেন এবং ন্যান্সি পেলোসি কোনো সমঝোতায় আসে তাহলে তিনি একদিনের নোটিশে সিনেটের অধিবেশন আহ্বান করতে পারবেন এবং সিনেটে সেই প্রস্তাবটি পাশ করে নিতে পারবেন, এবং 20 তারিখের ভিতরে যদি সমগ্র প্রসেস শেষ করা যায় তাহলে প্রেসিডেন্টের পক্ষে সেটি স্বাক্ষর করা সম্ভব হবে। তবে যদি প্রেসিডেন্ট এই পর্যায়ে এখন যে অবস্থায় আছে, এটা খুব বেশি আশাবাদীও নন, আবার একেবারে হতাশ হওয়ার মতো অবস্থায় নয়। তবে মিচ ম্যাককনেলের কথা আশাবাদ পাওয়া যাচ্ছে যে তিনি হয়তো ইঙ্গিত পেয়েছেন যে এই ধরনের একটি বিল আসতে পারে যেটি ভোটে দেওয়া প্রয়োজন হতে পারে, এবং স্টিভেন মিনুচেন নেগোশিয়েট করছেন। আমি আগেও বলেছি যে স্টিভেন মিনুচেনই ন্যান্সি পেলোসির সাথে নেগোশিয়েট করছেন, কোনো রিপাবলিকান সিনেটর নয়। এবং আরেকটা জিনিস জানেন যে আজকে গভর্নর বলেছেন যে এইবারের নির্বাচনে নভেম্বরের 3 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটার হিসাবে রেজিস্টার হওয়ার শেষ দিন নিউ ইয়র্ক স্টেটে 9 অক্টোবর, এবং যারা ভোট দিতে চান 18 বছরের যাদের বয়স নভেম্বরের 3 তারিখে অতিক্রম করবে তারা এই ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। ইউএস সিটিজেন হতে হবে, তারা যেন ভোট নিয়ে নেন এবং শেষ ভোটার রেজিস্ট্রেশন করে নেন যদি ভোট দিতে চান। আর শেষ করছি আজকে অসৎ আচরণের জন্য এবং অন্যায় আচরণ এবং বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর, একজন কাউন্সিলরকে ইতিহাসে এই প্রথম সাসপেন্ড করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে সিটি হল থেকে ভোটাভুটির মাধ্যমে। তার নাম হচ্ছে অ্যান্ডি কিং। মোটামুটি এই হচ্ছে আজকের অবস্থা। আপনারা সবাই ভালো থাকুন, আবার আপনাদের সাথে কথা হবে। জনাল ভাইকে দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু নিউ ইয়র্ক জনাল ভাই। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল হাসান। আমরা ডক্টর জানাল আবেদিনকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, তিনি ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা যাচ্ছি প্রথমেই ডক্টর মাহবুব ইমাম হোসেন আপনার কাছে, যে আপনি জেনেছেন যে কোভিড একটি এয়ারবর্ন বলা হচ্ছে, সিডিসি নতুন গাইডলাইন দিয়েছে, এই বিষয়ে আপনি সংক্ষেপে বলবেন যে এই সিডিসির যে নতুন গাইডলাইন এই বিষয়ে আমরা জানতে চাই। আপনার সাউন্ড আনমিউট করতে হবে প্লিজ। সবাইকে ধন্যবাদ।
ঠিকই বলেছেন আপনি। আজকে সিডিসি একটি নতুন গাইডলাইন দিয়েছে যে এয়ারবর্ন স্প্রেড অফ করোনা ভাইরাস, কিন্তু এটা আসলে নতুন নয়, এটা আরো আগেই এই গাইডলাইন দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে সবাই অতটা আমলে নেয়নি। কিন্তু এর আগে আমার মনে হয় 1 মাস বা 2 মাস আগে একটি রিপোর্ট এসেছে যে এয়ারবর্ন এটা প্রথম থেকেই ছিল, কিন্তু কি জাতীয় কতটুকু বাতাসে থাকবে, কতটুকু উচ্চতায় যাবে, কিংবা এটার সুবিস্তারিত কোনো আলোচনা কিন্তু ছিল না, এখনো নাই। সিডিসি যেটা বলেছে সেটা নতুন কিছু নয়, বরং আমি এ ব্যাপারে কিছু তথ্য যদি সবার সামনে তুলে ধরি, সেটা এইভাবে ধরা যায় যে প্রথমে এটা তো একটা এয়ারবর্ন ডিজিজ, এতে কোনো সন্দেহ নাই। প্রথমে বলা হয়েছিল যে এটা বাতাসে কয়েক ঘন্টা ভেসে থাকে। তখন প্রশ্ন আসতো যে কয়েক ঘন্টা ভেসে থাকলে কত উচ্চতায় ভেসে থাকে, কারণ এটা তো নাক থেকে অথবা কথা মুখ দিয়ে যে ড্রপলেটটা পরে সেটা তো নিচের দিকে যাবে গ্রাভিটিতে, সেটা তো উপরের দিকে যাবে না কোনো মতে। সাইন্টিফিক্যালি এটা এটা অ্যাপ্লিকেবল না। তাহলে এটা যাবে নিচের দিকে। যদি নিচের দিকেই যায়, তাহলে অন্য মানুষের নাকে কিভাবে সে উপরের দিকে উঠবে? এইটা নিয়ে কিন্তু বেশ কিছু ডিবেট চলছে। তারপরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ইউরোপের স্পেন, ইটালি, আরো দুই একটি যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে দুইটি গবেষণা করা হয়েছিল। সেই গবেষণায় দেখা গেছে যে একই শহরের অন্য এলাকার তুলনায় ওই ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে করোনা ভাইরাসের স্প্রেডটা বেশি। তখন তারা একটা রিসার্চ, খুবই এটা যদিও ছোট রিসার্চ, ওই রিসার্চে তারা দেখালো যে যেখানে বায়ুর ঘনত্ব বেশি, সেখানে এই ভাইরাসটা সাসপেন্ড করে থাকে বেশিক্ষণ বাতাসে। কতক্ষণ কিংবা কি এটা সুনির্দিষ্ট বলে, কেউ কেউ বলেছে 4 ঘন্টা, কেউ কেউ বলেছে আধা ঘন্টা, এটা নিয়ে ডিবেট আছে। তবে এটা যে বাতাসে থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কি জাতীয় বাতাসে থাকবে, কোন জাতীয় বাতাসে থাকবেই না, আর বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে গিয়ে কত দূর যেতে পারবে, এই বিষয়গুলি কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো আসলে সুনির্দিষ্টভাবে কিন্তু এটা এখনো ডিসিশন গুলি আসে নাই। তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যেটা নিয়ে বেশি কনফিউশন, যে আমাদের আমেরিকাতেও যখন এটা বিভিন্ন রিওপেনিং শুরু হলো, তখন সিনেমা হল কেন খুলবে না, কিংবা মার্কেটগুলিতে ভেন্টিলেশনের ব্যবস্থাটা কি, কিংবা স্কুলগুলিতে। তার মানে সিডিসি এখন যে কথাটা বলেছে সেটা নতুন একটা মাত্রা যোগ করেছে, এই যে কোনো একটি বদ্ধ ঘরে একজন করোনা পজিটিভ রোগী যদি সেই বদ্ধ ঘরে থাকে, তারপর সে যদি বেরিয়ে যায়, তখন তাদের কথা হলো যে ওখানে ভাইরাসটা ঘুরপাক খেতে থাকবে, এবং সেই বদ্ধ ঘরটার মধ্যে যদি এয়ার ফ্লো যত বেশি হবে, তত বেশি এটা ছড়াবে। এই আজকের সিডিসির গাইডলাইনের মূল প্রতিপাদ্য বিষয় এখানে, যে তাহলে বদ্ধ ঘর হইতে হবে, সেটা এয়ার সার্কুলেশন খুব বেশি হইতে হবে, এবং সেখানে পূর্ব থেকে একজন পজিটিভ লোক থাকতে হবে। যার জন্য কিছু কিছু মার্কেটের এয়ার সার্কুলেশন একরকম, স্কুলগুলির এয়ার সার্কুলেশন একরকম। এই 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 বিষয়টাতেই আসলে তারা আলোকপাত করার চেষ্টা করেছে বেশি। কিন্তু এটা যে এয়ারবর্ন, যার জন্যই আমাদেরকে যে 3 ফিট কিংবা 6 ফিট দূরত্বে থাকতে বলছে, এইটার মূল কারণ যে এটা যাতে বাতাসে ছড়ায়। যার জন্য মাস্ক কেন পরতে বলছে, যে বাতাস থেকে যাতে আমাদের শরীরে এই ভাইরাসটা না ঢুকে। এখন মোটামুটি সিডিসির আজকের যে গাইডলাইনের মূল কনসেপ্টটা এখানেই, যার জন্য আমাদের উচিত খুব 6 ফিট অথবা 3 ফিট দূরত্ব যাই হোক, মাস্কটাকে সবসময় ব্যবহার করা, যাতে কিনা বাতাসে আমাদের অদৃশ্যভাবে ভাইরাসটা বিচরণ করলেও আমরা সেখান থেকে নিরাপদে থাকতে পারি। থ্যাংক ইউ ডক্টর মাহবুব। ডক্টর মাহবুব, একটা প্রশ্ন করতে, ছোট প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি জানেন শীত আসছে এবং শীতে অনেকেই ঘরে থাকবেন, দরজা জানালা খোলা যাবে না। এই অবস্থায় কিভাবে এয়ার সার্কুলেশনটাকে কিভাবে মানে অব্যাহত রাখা হবে? হ্যাঁ, এই কথাটাই ওই আগের কথাটাতে আসলে সম্পর্কিত, যে আমরা তো মোটামুটি সবাই বদ্ধঘরই থাকি, এবং এয়ার ফ্লো 2 রকমের আছে। একটা হলো একটা ফিল্টার করে যায়, আর একটা ফিল্টার না করে যায়। যেগুলি ফিল্টার করে যায় সেটা অনেকটা নিরাপদ, যেগুলি না করে যায় সেটা কিছুটা অনিরাপদ। সুতরাং সামনে শীত আসলেও আমাদের উচিত হবে যে আমাদের যে বাসার ভিতরের কিংবা যে কোনো অফিসের ভিতরে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা,
কিংবা ডাস্ট যাতে কম হয় সেগুলি কে মেনটেন করা, আপনার কি বলে এটাকে সোয়াবিং বেশি করা, যাতে কিনা এয়ার ফ্লো হলেও ডিডাস্টিংটা ভালোভাবে হয়, তাহলে এটা ছড়ানোর সম্ভাবনা কম থাকবে। বেসিক্যালি আমরা যদি খেয়াল করি হসপিটালগুলিতে, যার জন্য উডেন ফ্লোর বেটার দ্যান দ্য কার্পেট। সো এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বদ্ধ ঘরে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান, যেটা আমরা অনেকে কিচেনে ইউজ করি, বাতাসটা বা কিচেনের রান্নার যে গন্ধ এটা বের হওয়ার জন্য, এটা কি মনে করেন যে একটা বিকল্প পথ হতে পারে শীতকালে, যে অ্যাডজাস্ট ফ্যান উইন্ডোতে লাগানো এবং এটা মাঝে মাঝে চালু করা? এবং সবসময় উচিত ওই অ্যাডজাস্টটা ইউজ করা। আপনি কারেক্টলি বলেছেন, সবসময় উচিত ওই অ্যাডজাস্টটা ইউজ করা, তাহলে বেটার ফ্লোটা বাইরের দিকে চলে গেল, এটা বেটার। এখন আমি নাজমুল ভাইয়ের একটা প্রশ্নের একটুখানি উত্তর দেওয়ার চেষ্টা করি। এটা খুব স্বাভাবিক বিষয় যে আমরা জানি যে কোনো রোগের একটা লক্ষণ থাকে। যেমন আমরা যদি করোনা আসি, জ্বর, করোনার কিন্তু স্পেসিফিক জ্বর এমন কোনো কথা নেই। করোনার তো অনেক বিশাল একটা পার্সেন্টেজ কোনো সিমটমই নাই। কিন্তু আক্রান্ত শব্দটা নিয়ে নাজমুল ভাইয়ের একটা প্রশ্ন ছিল, আক্রান্ত কাকে বলবো? এমন একটা লোকের জ্বর আছে, জ্বর তার করোনার জন্য হতে পারে, করোনা না জন্য হতে পারে, কিন্তু যখনই উনি পরীক্ষা নিরীক্ষা করে ওইটা পজিটিভ ফাইন্ডিংস পাবেন, তখনই তিনি আক্রান্ত। তার সিমটম আছে কি সিমটম নাই সেটার উপর ততটা নির্ভর করবে না, নির্ভর করবে উনি কিভাবে পজিটিভ ডায়াগনোসিস হয়েছে কি হয়েছে না, উনি আক্রান্ত। এখন আক্রান্ত হওয়ার পরে তার মৃদু তার লক্ষণ কিংবা আরেকজনের সিভিয়ার লক্ষণ কিংবা আরেকজনের লক্ষণই নাই, অ্যাসিম্পটোমেটিক, সেটা ভিন্ন বিষয়, বাট সকলেই আক্রান্ত। সুতরাং আক্রান্ত শব্দটার সাথে আমাদের কোনো রকমই কনফিউশন করা চলবে না যে উনি করোনা পজিটিভ কিন্তু ওনার কোনো সিমটম নাই, যার জন্য উনি আক্রান্ত নয়, উনি কিন্তু 100% আক্রান্ত। থ্যাংক ইউ ডক্টর মাহবুব আপনাকে। আমি ডক্টর মাসুদ আপনার কাছে একটু যাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বেরিয়েছেন হাসপাতাল থেকে এবং বেরিয়ে হোয়াইট হাউসে ঢোকার পরপরই তিনি মাস্ক খুলে ফেলেছেন এবং তিনি বলেছেন যে করোনা আমাদের জীবনকে যেন ডিকটেট না করে, আমরা করোনাকে পরাভূত করতে হবে। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে তার আচরণ, এই আচরণকে কেমন মনে করেন একজন রোগীর ক্ষেত্রে, এবং যার পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন আমি দেখলাম যে আমাদের ভিউয়ারদের মধ্যে অনেকেই বলেছেন যে অনেকে এটাকে ড্রামা বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে ভোটের বাক্সের প্রতি সিম্পেথি আনতে তিনি এটা অভিনয় করে গিয়েছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? আসসালামু আলাইকুম তাহের ভাই, আসসালামু আলাইকুম মাসুদ ভাই, my great brother is here, Nazmul bhai and Mahbub bhai and others. Assalamu alaikum. এটা গতকালকেই একজন ডাক্তার has already spoken, তার সম্পর্কে বলতে গিয়ে বলেছে it is utter insanity, এক আজব পাগলামি। এটা একজন ডাক্তার, আমেরিকান একজন, মানে যারা ট্রিটমেন্ট করছে সেই এন্টোরাজের একজন ডাক্তার বলেছেন এটা একটা টোটাল পাগলামি। নাও পাগলামিটা হচ্ছে he seems to be very much political, সবচেয়ে নন পলিটিক্যাল ব্যক্তি, কিন্তু সব মুভগুলো পলিটিক্যাল হয় তার। যেমন এই ডিজিজটাকে প্রথম থেকেই আমলে না নেওয়াটা ছিল পলিটিক্যাল কারণ, যে নিলে পরে লোকে ভয় পাবে, আমার স্টক মার্কেট ফল করবে, ফল করলে আমার নেক্সট ইলেকশনটা খারাপ হবে। ইট ওয়াজ ইলেকশন বেসড, আর কিছুই না, সবই ইলেকশন বেসড। উনি যে অসুস্থ হলেন, বাধ্য হয়ে ওনাকে একদিন দুদিন থাকতে হলো, যা আমরা দেখছি। উনি হাসপাতালে আসলেন, যখনই একটু ভালো ফিল করছেন, ওই ভালো ফিল আমরা কিন্তু কোভিড হয়েছে আমাদের, ওই একদিন দুদিন ভালো ফিল করে আমরা বাইরে যেতে পারতাম, তখন যাওয়াটা হয় কি আর সবাইকে রিস্কে ফেলা হয়। উনি যে উঠেন, ওনার সিক্রেট সার্ভিসের সবাই নাখোশ, তাদের কেউ অলরেডি হ্যাজ কন্ট্যাক্টেড দি ডিফারেন্ট জার্নালিস্ট, এবং তারা নাম প্রকাশ না করে দে হ্যাভ অলরেডি এক্সপ্রেস দেয়ার ডিসস্যাটিসফ্যাকশন। কারণ তাদেরকে তো ওই গাড়ির মধ্যে উঠতে হচ্ছে, ওই বন্ধ গাড়ির মধ্যে উঠতে হচ্ছে। একটা লিফটের মধ্যে চাইনিজরা বলেছে, যেটা বন্ধ একটা লিফটের মধ্যে হাইয়েস্ট কুইকেস্ট ছড়ায় আর কি, একটা বন্ধ গাড়ির মধ্যে ব্যাপারটা চিন্তা করেন, একই রকমের। ওই যতগুলি সিক্রেট সার্ভিসের লোক ছিল তাদেরকে রিস্কে ফেলা, এটা খুবই একটা দায়িত্ব জ্ঞানহীন পরিচয়। বাট অল হি ইজ ট্রাইং টু শো যেটা এমন কিছু নয়, স্ট্রং, নিজে স্ট্রং, এই জিনিসটাই বাইরে দেখানোর চেষ্টা করছে। আই এম এ ভেরি স্ট্রং পার্সন এবং আমি খুব আই এম ইন কন্ট্রোল, কোনো অসুবিধা নেই, আমাকে ভোটটা দিও। আন্ডারলাইন ইন বিটুইন লাইনের কথাটা হচ্ছে আমাকে ভোটটা দিও। ইলেকশন তার জন্য একটা অবসেশন হয়ে গেছে।
কারণ এই ইলেকশনে না জিতলে তার পরিবারের সবার ম্যাসিভ প্রবলেম আছে, আমরা তার ট্যাক্স রিটার্ন থেকে জানি, অনেক বড় বড় সমস্যা আসবে সামনে। যার জন্য তাকে টোটাল চিন্তাটাই তার এখন হচ্ছে পলিটিক্যাল। ইজ দ্য মোস্ট নন পলিটিক্যাল ম্যান ইন ওয়াশিংটন উইথ দি মোস্ট পলিটিক্যাল মুভস, সবচেয়ে বেশি পলিটিক্যাল মুভ করছে সে। তো এটাই বলা যায় যে এটা একটা দায়িত্ব জ্ঞানহীন আমার কাছে মনে হচ্ছে, কারণ সে যেখানেই যাক না কেন হি ইজ স্প্রেডিং ইট। যদি হয় সে কাউকে কারো কারো হওয়ার জন্য সে দায়ী হতে পারে, কারো কারো হয়ে মরে যাওয়ার জন্য সে দায়ী হতে পারে। এটা কেন করতে যাচ্ছে জানা নাই, কোনো ব্যাখ্যা নাই, বাট দিস ইজ হোয়াট ইট সিমস টু বি। এবং এটাকে ডাউন প্লে, বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে বা সংবাদ মাধ্যমে এসেছে যে তিনি সবসময় ডাউন প্লেড করেছেন তার চিকিৎসার ব্যাপারটি এবং তার ডাক্তারদের যে গোপন করার যে প্রবণতা, কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে তার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ওই একই, যেমন ধরেন সে তার ক্যাম্পেইন চিফকে ভীষণ, হি ওয়াজ ফিউরিয়াস অন হিম, যে তুমি কেন আমার দুইবার যে পালস অক্সিমিটারে স্যাচুরেশন ফল করেছিল, হোয়াই ডিড ইউ টেল দ্যাট? তার মানে সত্য গোপন করে হলেও মানুষকে বোঝাতে হবে দ্যাট সে ততকাল বলে সে কোভিড এমন কিছু না, এটা একটা ফ্লু টাইপের, আসবে আর মিরাকুলাসলি চলে যাবে। এখন সবগুলো জিনিস তো তার এগেনস্টে যাচ্ছে, যার জন্য সে দেখাতে চেষ্টা করছে আসলেই কোভিড এমন কিছু না, দেখো আমি তো চলে আসলাম, এইটা দেখানোর চেষ্টা করছে সে। দ্যাট ইজ হোয়াট ইজ ট্রাইং টু ডু। আরেকটা জিনিস লাস্ট একটা প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হলো যে গতকালকে তিনি গাড়িতে উঠেছিলেন এবং গাড়িতে একজন, আপনারা জানেন যে আমরা কোভিড রোগীর আমাদের কমিউনিটিতে অনেক লোক মারা গিয়েছে, আমরা জানাজা পর্যন্ত করতে পারিনি তাদের, বিকজ অফ দি আইসোলেশন, গভর্নমেন্টের যে রুল এবং রেগুলেশন ছিল। কিন্তু তিনি একটি গাড়িতে একজন কোভিড রোগী গাড়িতে বসছেন ড্রাইভার সহ, যদিও মাস্ক ছিল তার মুখে। ইজ ইট সেফ? হ্যাঁ, আজকে ইট ইজ নট সেফ। হি ইজ ইন এ কনফাইন্ড এরিয়া, হি ইজ ব্রিদিং, some virus will have to be in there. মানে এই যে ট্রিপল লেয়ার যদি থাকে, ডেফিনেটলি প্রেসিডেন্টটা তো যেমন তেমন জিনিস হবে না, একটু ভালোই হবে, বাট তারপরেও সাম এয়ার উইল কাম আউট ফ্রম সাইড, এটা মিস্টেক হবেই। এটা হওয়াটাই, তা না হলে তার হতোই না, তার এত খারাপ থাকা সত্ত্বেও হয়েছে। তো আর যারা তার সঙ্গে আছে, দে আর অল এট রিস্ক বিকজ অফ হিজ ডিসিশনস। এবং দেখেন তার এই সিক হওয়াটার জন্য তার রেটিংও অনেক কমে গেছে। কিন্তু আজকে MSNBC তে দেখাচ্ছিল that 53% is for overall poll of the polls, 53% for Biden and 39% for him. That's it. ডক্টর মাসুদ, Slow down or falling down. এক মিনিট আপনি হোল্ড করেন, আমি ডক্টর জয়নাল আবেদিনের সাথে একটু কথা বলি। ডক্টর জয়নাল আবেদিন, Yes. ওকে, সো আপনি শুনেছেন ডক্টর মাসুদ যেটা বলেছেন, এবং আপনি রিপাবলিকান পার্টি করেন, এবং একটা জিনিস হলো যে 15 অক্টোবর তিনি একদিকে হলো কোভিডের কারণে হাসপাতালে যেতে হলো, 2 দিন পরে আবার ছাড়া পেলেন, আবার 15 তারিখ তিনি বলছেন যে আমি বিতর্কে যাব, যেটা ইয়েতে হবে, ফ্লোরিডা মায়ামিতে হবে। আপনার কাছে জিনিস যার প্রেক্ষিতে অনেকে বলছেন এটাকে ড্রামা, আপনি কি মনে করেন? হ্যাঁ, এখানে আমি ডক্টর মাসুদের কথাও শুনলাম, আরো আগেও অনেক কিছু শুনলাম। তবে আমি যে কথাটার উপরে বেশি জোর দিব সেটা হলো, নিউজে যে এটা পড়েছি আর কি, নিউজ থেকে যা পাওয়া গেছে তাতে বলছে যে প্রেসিডেন্টের এখন কোনো ফিভার নেই, এবং যে কোভিড ঝুঁকিটা যেটা ছিল ওনার উপরে, দ্যাট হ্যাজ বিন নিউট্রালাইজড, এবং উনি চিকিৎসায় হি রেসপন্ডেড ভেরি ওয়েল। এখন সেজন্য প্রেসিডেন্ট তাড়াতাড়ি হোয়াইট হাউসে ফিরে গিয়ে প্রেসিডেন্সিয়াল ডিউটিতে মনোযোগ দিচ্ছে। এখন এইটাকে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ইন্টারপ্রিট করে যাচ্ছে। তো আমি যেটা বলবো, আমাদের নিজেদের হান্সের পরিবর্তে বা আমার নিজের ফিলিং এর মধ্যে, গাটস ফিলিং এর জন্য বশবর্তী হয়ে এটাকে সেইভাবে টেনে নিলে চলবে না। আমি বিশ্বাস করতেছি এইটা সেই যে ওয়াল্টার রিড হসপিটালের ডাক্তারের যে স্টেটমেন্ট, সেটার উপরে আমি বেসিস করতেছি। সেইটার বেসিসটা হলো এই 3টা কথা। ওনার এখন জ্বর নেই, কোভিড ঝুঁকিটা যেটা ছিল ওনার প্রতি, ওইটা অনেকটা নিউট্রালাইজ করেছে তারা, এবং চিকিৎসাটার জন্য উনি ট্রিটমেন্ট পেয়ে হি ইজ ওয়েল টু গো ব্যাক টু হিজ রেসপন্সিবিলিটিস, টু হিজ ডিউটিস। এখন এইটা যদি হয়, তাহলে এখন আমাদের মধ্যে যে ডাক্তার এক একজন এক এক জায়গা থেকে আসছেন, এক একজনের এক এক মত। এখন এই মতটা সায়েন্টিফিক বেসড হতে হবে,
সায়েন্সে যদি বলে থাকে ওনার ল্যাব টেস্টে যদি, যেমন একজন ডাক্তার এখন একটু আগেই বলেছেন এখানে যে ওনার কত সিভিয়ার আর কত কম ঝুঁকিপূর্ণ রিস্ক ওনার মধ্যে আছে, সেটা ডিপেন্ড করতেছে, সেটা ডিপেন্ড, এটা ভেরিয়েবল। কিন্তু একটা জিনিস ট্রু যে ওনার ভিতরে কোভিডটা হয়েছে, হি ইজ ইনফেক্টেড। এইখানেও সেটা ওনার ইনফেকশন যেটুকু ছিল সেটা, সে এই ঝুঁকিটা এখন আর নেই। ওনার জন্য যে কোভিডের জন্য যে জ্বরটা আসতো সেটা এখন নেই। স্যার ওনার চিকিৎসাতে উনি বেশ রেসপন্ড করেছে। এখন এই কথা তিনটাকে আমরা ফেলে দিয়ে আমার মন চাচ্ছে যে উনি তো আগে একটা কথা বলতেন, এই করোনা কোনো ঝুঁকিপূর্ণ কোনো কিছুই না, এটা একটা সাধারণ ফ্লুর মতো আরেকটা জিনিস। সেই কথা যেহেতু আমরা আগে শুনেছি ওনার মুখ থেকে, এখন আমরা এইটাও বিশ্বাস করব না। আমি সাইন্টিফিক বা ডাক্তার যে পরামর্শ দিয়েছেন, হসপিটাল থেকে যে স্টেটমেন্ট দিয়েছেন, আমি সেটাকে মানে বলছি, আমি সেটাকে গুরুত্ব দিচ্ছি। এইটাই হলো আমার পয়েন্ট, আমি এখানে এটা বলতে চাই। ওকে, এখানে আমি একটুখানি রেসপন্স করি তাহলে জি ভাই। জি জি সেটা হলো যে সাইন্টিফিক্যালি দেয়ার আর টু ওয়েজ, দুইটা প্যাথোফিজিওলজি হয় কোভিডে। দিস ইজ সাইন্টিফিক, নাথিং টু ডু উইথ পলিটিক্স। ওয়ান ইজ ব্লাড কোগুলেশন, ক্লটিং হয় অনেক, যার জন্য অনেক মানুষ মারা যায়। আর একটা হচ্ছে সাইটোকাইন সার্জ হয়, বডির ইমিউন সিস্টেমে এমনভাবে ডিরেগুলেটেড হয়ে যায় যে বিভিন্ন সেল থেকে ইন্টারলিউকিন 6 অ্যান্ড ইন্টারলিউকিন 8 এর এগেনস্টে কিছু সাইটোকাইন সিক্রেশন হয় ইমিউন সিস্টেম প্রতিরক্ষার জন্য। এই দুইটা প্যাথোফিজিওলজি মেইনলি। তার একটাতে হয়তো ওনার কিছুই নেই, তার মানে ডি ডাইমার হয়তো ঠিক আছে, কিন্তু ওনার সাইটোকাইন সার্চ হচ্ছে কিনা, দের ইজ নো ল্যাব, এক্সট্রিম কোনো ল্যাব নাই যেটাতে বোঝা যাবে। দ্যাট ডিপেন্ডস টোটালি অন হিজ ক্লিনিক্যাল সিমটমস। হি ইজ এ গাই হু হ্যাজ অলরেডি টোল্ড যে আমার নেমে গেছে, যে স্যাচুরেশন নেমে গেছে, কেন বলেছো, ওয়াই ডিড ইউ টেল দ্যাট, এসেছিল কিন্তু কথাটা যে দুইবার তার স্যাচুরেশন পড়ে গেছিল। দ্যাটস এনাফ। ডাক্তারদেরকে লিখতে হয় এখন, আমরা এটা দেখেছি এর আগেও, ডাক্তারদেরকে বলতে হয় হোয়াট হি ওয়ান্টস। আগে ডাক্তারেরটা আমরা দেখেছি। তো এনিওয়ে, আমি তারপরেও বলবো যে সবই ওইভাবে দেখা ঠিক নয়, আমি ওইটুকু কথাতে একমত, সবই ওইভাবে দেখছি না। বাট হোয়াট ইজ ডুইং, ওই ডাক্তার ওয়াটার রিডে ডাক্তারই বলেছে দিস ইজ টোটাল ইনস্যানিটি। ওকে, ডক্টর মাসুদুল হাসান, আপনি কি এর সাথে কিছু যোগ করবেন? আপনার সাউন্ড আনমিউট করতে হবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আমার ছোট ভাই ডক্টর মাসুদ রহমান এবং ডক্টর মাহবুব এবং ডক্টর জয়নাল আবেদিন। তো আমি ডক্টর মাসুদ রহমানের সাথে সায়েন্টিফিক্যালি যে দুটো জিনিসের কথা বলেছে আমি পুরোপুরি একমত। তবে একটা যে কোনো মানুষের, আপনি প্রেসিডেন্ট হন বা আপনি একটা সাধারণ মানুষ হন, আপনাকে দেখতে হবে যে আপনি যখন কোভিড দ্বারা আক্রান্ত হন তখন কোভিডে কারা দুর্বল হয়ে পড়ে, যাদের ইমিউনিটি স্ট্রেংথ কম। এবং আরেকটা হচ্ছে যেটা আমি যোগ করব, উইল পাওয়ার। কোভিডে উইল পাওয়ার থাকতে হবে। উইল পাওয়ার যার স্ট্রং না, যে মনে করবে যে আরে আমার কোভিড হয়েছে, আমি তো এখন লাংসে আমার থ্রম্বোসিস হয়ে যাবে, আমাকে ভেন্টিলেটরে নিবে, আমাকে মারা যাবে। বাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার কোভিড, অনেকে বলছে কোভিড হয় নাই বা কোভিড হয়েছে, আমি বলবো তার কোভিড হয়েছে, ইজ 100% কারেক্ট। বাট তার যে উইল পাওয়ারটা, যে আমার কিছুই নাই, তোমরা কেন ডাক্তাররা এটা বাইরে প্রকাশ করতেছো, এটা সাইকোলজিক্যালি হতে পারে, সে প্রেসিডেন্ট হোক, একটা রোগ হতে পারে, বলতে পারে। বাট সে যখন বেরিয়ে আসলো, সে বলতেছে আমি স্ট্রং আছি, আমি এই আছি, এটা কোভিড কিছু না, কোভিড কিছু না, এই কথাটি ভুল। কোভিড ইজ এ ডেঞ্জারাস থিং। সে এটা হয়তো ভোটের জন্য, ইলেকশনের জন্য মানুষকে যাচ্ছে যেটা কোভিড কিছু না। বাট আই এম টেলিং ইউ মিস্টার আবু তাহের এন্ড অল দ্য প্যানেলিস্ট, যে একবার যার কোভিড হয়েছে এবং তার কিন্তু হি ইজ এ ভালনারেবল পেশেন্ট, সে ওভারওয়েট এবং তার হচ্ছে সে ওল্ড, আমি জানি না তার ডায়াবেটিস বা অন্য কিছু আছে কিনা, বাট আমি ভালো হয়ে আসলাম। রেমডেসিভিরের আমি 5টা ডোজের মধ্যে 2টা ডোজ নিলাম, 3টা ডোজ। আমি এরকমও জানি রেমডেসিভিরের 5টা ডোজ নেওয়ার পরে, নাম আমি বলবো না, কমপ্লিটলি ওকে, বাট আফটার 3 days বাসায় যে আবার যে হাসপাতালে ভর্তি হয়ে ভেন্টিলেটরে
ক্লিনিক্যাল ডেট হয়ে তার 2 দিন পরে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এটা মানে আমি বলবো অ্যাজ আ ফিজিশিয়ান ট্রাম্প শুড নট ডু ইট, হি শুড টেক কেয়ার অফ হিজ হেলথ। তার বাসায় থেকে সে বলুক, বাট সে যে জিনিসটা যে সমস্ত পাগলামি করছে, মাস্ক ছাড়া যাচ্ছে, এই ছাড়া যাচ্ছে, ওই ছাড়া যাচ্ছে, নো, মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ডক্টর আমার মিতা ছোট ভাই মাসুদ অলরেডি বলেছে যে এই ডিজিজটার সাথে এটার কোনো প্রতিষেধক বের হয় নাই, কোনো ভ্যাকসিনও বের হয়নি। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ট্রাম্পের বিষয় দিয়ে আমি একটা উদাহরণ দিতে চাই। একটা সাধারণ মানুষের এই বয়সে যদি কোভিড হয় এবং সে যদি একটা ভালো হাসপাতালে থাকে, তার সাথে যদি দেখেন তো সে কখনই এটা করবে না। হোয়াট ট্রাম্প ইজ ডুইং ইট ইজ আনইউজ। বাট সে যদিও বলে আমার উইল পাওয়ার খুব শক্ত আছে, ঠিক আছে, বাট আই উইল রিকোয়েস্ট দি ট্রাম্প ফিজিশিয়ান অলসো দ্য অনারেবল প্রেসিডেন্ট ট্রাম্প যে আপনার একবার কোভিড হয়েছে, ইউ শুড বি কেয়ারফুল, you should careful for another 14 days, not 72 hours, not 14 days. Thank এটা you. যদি কোভিডটা যদি যেটা ডক্টর মাসুদ রহমান আমার ছোট সুন্দরভাবে বলে দিয়ে গেছে, এটা যদি সেল মেমোরির ভিতরে ঢুকে থাকে, মিউটেশন যদি হতে থাকে, রেমডেসিভিরের ডোজের পরে যদি আবার কমপ্লিটলি যদি এটা ধ্বংস করে না দিতে পারে, এটা কিন্তু আস্তে আস্তে যায় লাঙ্গে বসবে, তারপরে যায় ব্রেনে বসবে, তারপরে যায় লিভারে বসবে। এবং একটা জিনিস মনে রাখবেন, রেমডেসিভির হ্যাজ গট এ ব্ল্যাক বক্স ওয়ার্নিং। এটা কিন্তু হেপাটিক ফেলিওর এন্ড রেনাল ফেলিওর দুটাই হয়। সুতরাং এসব যদি চিন্তা করি, তো আমরা যে চারজন ডক্টর আজকে প্যানেলে ছিলাম, আমি বলবো দিস বিহেভিয়ার অফ প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট ট্রাম্প আফটার রিলিজিং ফ্রম দ্য হসপিটাল ইজ ভেরি থ্যাংক ইউ ডক্টর মাসুদ। থ্যাংক ইউ ডক্টর মাসুদ, থ্যাংক ইউ সো মাচ। ডক্টর জয়নাল আবেদিন, আপনি তো জানেন যে 15 অক্টোবর যে বিতর্কে উনি যাওয়ার কথা বলেছেন, এই বিতর্ক কেমন হবে বলে মনে হয় বিং এ রিপাবলিকান? 15ই অক্টোবর, জি 15ই অক্টোবর কোথায় যেতে চাচ্ছেন উনি? না না, আপনাকে না, আমি ডক্টর জয়নাল আবেদিনকে জিজ্ঞেস করছি। ওকে ওকে, 15ই অক্টোবর যাওয়ার আগে আপনার কাছে আসতেছি পরে, আমি ডক্টর জয়নাল আবেদিনকে প্রশ্ন করেছি। আচ্ছা ওকে। আজকে তো হচ্ছে ধরেন আজকে হলো 5th না, 15 অক্টোবর, আরো 10 দিন আছে। তো এখন আমাদের যে আপনার কোয়ারেন্টাইনের যে সিস্টেম বা নিয়মটা যে ডাক্তার সাহেবরা যা এক্সপ্লেইন করলেন এতক্ষণ পর্যন্ত, সেটা হলো 15 ডেজ। সো হি উইল বি মার্জিনালি ক্লোজ টু 15 ডেজ যদি 15তেই ধরেন। আমার মনে হয় ডিবেটটা 15 না 17, অক্টোবর 17 না 15, ওইটা এনিহাউ। সো 15 যদি ধরেন, সো হি উইল বি 1 or 2 days শর্ট, এটা বলতে পারেন। জি এনিওয়ে, এখনকার সময়ে যেটা বর্তমান যুগে আপনি একটা জিনিস ধরে নিতে হবে যে এমন প্রেসিডেন্টের কথা বাদ দেন, একদম সাধারণ সিইও কেও যদি আপনি কম্পেয়ার করেন, এখন আর কোনো আপনার ইউ ডোন্ট হ্যাভ রিয়েলি লাক্সারি টু বি সিক when you are on duties, on responsibility. When you are such a highly responsible person, you don't have luxury to become sick. You have to sleep quickly. If you need 8 hours of sleep, you have to finish 8 hours sleep in 6 hours. Right. I don't know if it is possible, but they say you sleep fast. You finish your thing quicker. You cannot wait to be fully sick and stay away from in the hospital or stay away from your responsibility. There is no luxury such in this world anymore for any such CEO. President is a CEO. He's running the country. Every minute he is, day and night he is on duty. So that's why he's hurrying to resume his responsibility, resume his duties. So he thinks since he can go back to his work and duties, he can go back to Florida. He can, if there is a debate, he will continue that. He will carry out that debate. If there is a meeting, he will carry out that. This is what he's talking. Now, all expert opinion you are hearing, he is violating the doctor's advice. I do not see that the hospital, Walter Reed Hospital, has given such indication that the president is in violation of the hospital's rulings, hospital's regulations. I do not see that in the news, but I don't know. Everybody doubts whatever he does. That's all I have seen. Thank you. Dr. Masudul Hasan, আপনি তো
আপনি যেটা বলেছেন যে আপনি তো জানেন যে নিউ ইয়র্ক সিটিতে করোনা বাড়ছে, রাইট? 9টি স্কুলকে বন্ধ করার ঘোষণা দেওয়া হচ্ছে। এটা কি সংক্ষেপে 1 মিনিটে বলবেন? ধন্যবাদ। নিউ ইয়র্ক স্কুলে যে স্কুলগুলি বন্ধ করতে দেওয়া হয়েছে এটা খুব গুড ডিসিশন, কারণ স্কুলগুলি যদি এই মুহূর্তেই যদি বন্ধ না করা হয়, মনে করেন যে একজন আক্রান্ত হয়ে গেল একটা শিশু, এবং সেই শিশুটি যে বাসায় যে আরো যতজন আছে তাদেরকে আক্রান্ত করলো, এবং যে শিশুটি আক্রান্ত ছিল সেই স্কুলের আরো অনেকগুলো শিশুকে আক্রান্ত করলো, তারাও বাসায় গেল, এই ক্লাস্টার একটা সৃষ্টি হবে এবং তাতে মাল্টিপল আপনার হবে, ইনফেকশন স্প্রেড হবে। এবং সেই জন্য গভর্নর যেটা ডিসিশন নিয়েছেন এবং বলেছেন যে স্কুলগুলোকে ক্লোজ করা, হি টুক দ্য ভেরি রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম। এটার ব্যাপারে সম্পূর্ণ একমত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জনাব নাজমুল হাসান, কোনো আপডেট আছে আর? কোনো আপডেট নাই। আমি একটু প্রেসিডেন্ট ট্রাম্পের যে বিষয়টা আপনার কথা বলছেন, আমি একটা কথা বলতে চাই। জি। প্রেসিডেন্ট ট্রাম্প হসপিটাল ত্যাগ করার সময় কিন্তু তার কোনো কোভিড টেস্ট করা হয়নি। উনি কি নেগেটিভ না পজিটিভ অ্যাগেন সেটাও কিন্তু আমরা কেউ এখনো জানি না। তবে প্রেসিডেন্টের মনোভাব দেখে মনে হচ্ছে যে হি টুক ইট অ্যাজ এ ফ্লু, ইভেন দো হি হ্যাড কোভিড সিমটমস। বাট ফ্লু হলে যেরকম মানুষ কিছুদিন পরে একটু 2-1 দিন পরে একটু ভালো ফিল করে, স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে চায়, এবং প্রেসিডেন্ট বরাবরই এই কথাটা প্রথমেই বলেছেন যে ইট ইজ এ ফ্লু লাইক সিমটম। আমি যেটা মনে করি, সবাই রাজনীতি নিয়ে কথা বলেন, প্রেসিডেন্ট টুক হিজ অ্যাকশন। প্রেসিডেন্ট এটা দেখাতে চাইছেন তার সমর্থকদের কাছে যে আই এম আন্ডার, মানে আমি কমান্ডে আছি, কোভিড আমাকে ক্রাশ করতে পারে নাই, অ্যান্ড হি ইজ ট্রাইং হিজ বেস্ট শো ইট। এবং আমার মনে হয় যে ওয়াল্টার রিডের যে হাসপাতালগুলো আছে এবং প্রেসিডেন্টের প্রাইভেট ফিজিশিয়ান যে তার ডায়াগনোসিস নিয়েও কিন্তু অন্য কোনো ডাক্তার এখনো চ্যালেঞ্জ করে নাই। ডাক্তার যেটা বলেছেন তার ডাক্তার কমি, যে উনি হোয়াইট হাউসে এসে রেমডেসিভির নেবেন এবং ওনার চিকিৎসা কন্টিনিউ করবেন, সেটা কিন্তু বলেছেন। একজন কোভিড-19 এর চিকিৎসার জন্য যে সবসময় যে হাসপাতালে থাকতে হবে তাও কিন্তু না। হোয়াইট হাউসের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এনাফ সাফিসিয়েন্ট, ওইটা অলমোস্ট হসপিটাল লাইক ফ্যাসিলিটি। তো আমার মনে হয় বিষয়টা আমাদেরকে আরো কয়েকদিন অবজার্ভ করতে হবে বিফোর উই কাম টু এনি কনক্লুশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা স্টিমুলাসের ব্যাপারে আমি বলে রাখি, এই কথাটি এখন অনেকেরই খুব মানে আগ্রহ জানার জন্য। স্টিমুলাসের ব্যাপারে আমি যে কথাটি বলেছি যে ন্যান্সি পেলোসি একটা টুইট করেছেন, তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এমন আশাবাদ তিনি আগে কখনো করেননি। তবে স্টিভেন মিনুচিনের সাথে কি তার আলোচনা হচ্ছে সেটা কিন্তু তিনি খুব ডিটেল বলতেছেন না, এটা সঙ্গত কারণেই উনি তো হয়তো বলছেন না। কিন্তু আমার মনে হচ্ছে, ধারণা হচ্ছে যে একটা এগ্রিমেন্টে তারা হয়তো গিয়েছেন, কিন্তু অ্যামাউন্টটা তারা বলতে চাচ্ছেন না। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, হাসপাতাল ব্যাড থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু স্টিমুলাসের ব্যাপারে টুইট করেছেন, এবং এইটা স্টিভেন মিনুচিনের কাছে অলমোস্ট একটা নির্দেশের মতো। এবং আই থিঙ্ক হি ইজ ট্রাইং হিজ বেস্ট টু কাম আপ উইথ সামথিং উইথ ন্যান্সি পেলোসি। আমার মনে হয় আগামী কয়েকদিনের ভিতরে আমরা এই ঘোষণাটি পাবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান। ডক্টর জয়নুল আবেদিন, জাস্ট 30 সেকেন্ড আছে, আপনি কি প্রেসিডেন্ট ট্রাম্পের সবকিছু মিলিয়ে তাকে মহান প্রেসিডেন্ট মনে করেন? মহান বলবো কি বলবো না সেটা না বলে আমি বলবো হি ইজ দি প্রেসিডেন্ট। দ্যাটস এট দিস টাইম হি ইজ দি প্রেসিডেন্ট। আমি মহান কথাটা কিভাবে কি ডেফিনিশন ওগুলাতে আমি যাব না, বাট হি ইজ দি প্রেসিডেন্ট, সেটা আমি বলবো। ওকে, আপনি তাকে সাপোর্ট করেন কেন? 30 সেকেন্ড। হ্যাঁ, আমি অবশ্যই সাপোর্ট করি, বিকজ হি ইজ দি ক্যান্ডিডেট ফ্রম রিপাবলিকান পার্টি। আই এম এ রিপাবলিকান। I have to vote by my choice is to support Republican candidate. He's the Republican candidate for president. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার স্পষ্ট কথার জন্য। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। ডক্টর মাসুদুল হাসান, আপনাকে থ্যাংক ইউ, কৃতজ্ঞতা। জনাব নাজমুল হাসান, আপনার প্রতি থ্যাংক ইউ অ্যান্ড কৃতজ্ঞতা। জনাব ডক্টর জয়নুল আবেদিন ক্যালিফোর্নিয়াতে যোগদান করেছিলেন, রিপাবলিকান, ওনার প্রতি থ্যাংক ইউ অ্যান্ড কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।